মা, আপনি আবার পিসি শাশুড়িদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে এনেছেন। আমি আপনাকে বলেছিলাম ওনাদের যেন আর ইনভাইট না করা হয়। আগেরবার ওনারা যা জ্বালাতন করেছিলেন আমি এখনো পর্যন্ত ভুলতে পারছি না। আরে বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার পিসি শাশুড়িরা এবার 1 সপ্তাহই থাকবে। তাছাড়া বাড়িতে অতিথি আসলে এরকম বলতে নেই, সংসারের অমঙ্গল হয়। তোমার পিসি শাশুড়ি মা যদি শোনেন তাহলে কি মনে করবেন বলো তো? যাও যাও, ওনাদের জন্য গিয়ে ভালো ভালো রান্না বান্না করো। আসলে দীপশিখার পিসি শাশুড়ি মা মালতী দেবী তাদের বাড়িতে এলে সে আর কিছুতেই সেখান থেকে যেতে চাইতো না, কারণ মালতী দেবী অন্য রাজ্যে থাকতো। তাই যখনই সে দীপশিখার শ্বশুর বাড়িতে বেড়াতে আসে অনেক দিন করে থেকে তারপরেই বাড়িতে ফিরে যায়। যত সব উটকো ঝামেলা। ভেবেছিলাম এই বর্ষাতে শুধু খিচুড়ি আর মাছ ভাজা রান্না করে আমার শ্বশুর বাড়ির সবাইকে খাইয়ে দেব, কিন্তু এখন পিসি শাশুড়ি মায়ের জন্য আমার আর মাছ ভাজা খিচুড়ি খাওয়ানো যাবে না। সেই কষ্ট করে ভালো ভালো রান্না বান্না করতে হবে। তোর ভাল লাগে না। দীপশিখার ইচ্ছা না থাকলেও তাকে পোলাও, মটন কষা এবং চিকেন বিরিয়ানি রান্না বান্না করতে হয়। খাবার খাওয়ার সময় শুধু পোলাও, মটন এবং বিরিয়ানি দেখে মালতী দেবী বলে, তোমাদের বাড়িতে বর্ষাকালে আসলাম, কোথায় ভালো মতো ডিমওয়ালা ইলিশ মাছ খাওয়াবে তা নয়। এসব কি পোলাও, মটন, বিরিয়ানি রান্না করেছো? এসব তো আমরা বাড়িতেও খেতে পাই। ওয়েস্ট বেঙ্গলে এসে যদি বর্ষার সময় ইলিশ মাছ না খেলাম তাহলে আর কি করতে আসলাম? ওফ মা, তুমি জানো না এখন ডিমওয়ালা ইলিশ মাছের অনেক দাম? বাজারে 2000 টাকা কেজি দরে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। অবশ্য বৌদিরা এত টাকা কোথা থেকে পাবে বলো? না না বৌদি, তুমি যা রান্না করেছো তাতেই আমরা কোনো রকমে চালিয়ে নেব। গরিবের পেটে লাথি মেরে আর কি লাভ বলো তো? চিত্রার মুখে এরকম অপমানজনক কথা শুনে দীপশিখার গায়ে একেবারে জ্বলে যায়। এর আগেও মালতী দেবী এবং তার মেয়ে দীপশিখার শ্বশুর বাড়িতে বেড়াতে এসে এরকম ভাবে উল্টোপাল্টা ঠেস মারা অনেক কথা বলে। তাই এবার আর দীপশিখা চুপ করে থাকতে পারে না। কি বলতো চিত্রা, এখন দুপুর 12টা বাজে, এখন তো আর ইলিশ মাছ পাওয়া যাবে না। যারা বড়লোক তারা সবাই ইলিশ মাছ কিনে নিয়ে চলে গেছে, আমাদের মতো গরিবরা আর ইলিশ মাছ কিনবে কি করে? তুমি আজকের মতো কষ্ট করে পোলাও, মটন দিয়ে চালিয়ে নাও। তাতে কি হয়েছে? তোমাদের বাড়ির পেছনে তো নদী আছে, তুমি একটু টুক করে নদী থেকে কয়েকটা ইলিশ মাছ ধরে আনো তো। দেখো, আমরা তো আর তোমাদের বাড়িতে বেশি দিন থাকবো না, মাত্র 1 সপ্তাহের জন্য থাকতে এসেছি। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগবে। হ্যাঁ বৌমা, তোমার পিসি শাশুড়ি মা যখন এত করে বলছে তখন তুমি নদী থেকে কয়েকটা ইলিশ মাছ ধরে নিয়ে এসো। আমাদের এই সামনের স্নান করার জায়গাটাতেই তো প্রচুর মাছ ওঠে, তোমার মাছ ধরতে বেশিক্ষণ সময় লাগবে না। শাশুড়ি মায়ের কথা শুনে দীপশিখা আর না করতে পারে না। সেই বৃষ্টির মধ্যেই সে নদীতে মাছ ধরতে চলে যায়, কিন্তু মাছ নিয়ে ফেরার সময় কাদায় পড়ে পা পিছলে তার কোমরে ভীষণ চোট লাগে। সে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে বাড়িতে ফিরে আসে। বাহ, এই তো বৌমা দেখছি একদম টাটকা টাটকা ইলিশ মাছ ধরে এনেছে। তুমি এক কাজ করো বৌমা, আমাকে কয়েক পিস ইলিশ মাছ ভেজে দাও আর ইলিশ বিরিয়ানি বানিয়ে দাও। বর্ষাকালে এরকম চিকেন বিরিয়ানি খেতে একটুও ভালো লাগে না। পিসিমা, আপনার যখন ইলিশ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আমি না হয় রজতকে ইলিশ বিরিয়ানি আনতে বলে দিচ্ছি, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে ইলিশ বিরিয়ানি রান্না করা সম্ভব নয়। আমি কাদায় পড়ে গিয়ে প্রচন্ড চোট পেয়েছি। ঠিক এমন সময় রজত দীপশিখাকে ফোন করে। আসলে রজত সেদিন ছাতা নিয়ে যেতে ভুলে যায়, আর রজতের হাতে ইম্পর্টেন্ট কিছু ডকুমেন্টের ফাইল থাকে। বৃষ্টির মধ্যে রজত কিছুতেই সেই ডকুমেন্টের ফাইল নিয়ে বাড়িতে ফিরতে পারে না। তাই রজত দীপশিখাকে ফোন করে বলে, দীপশিখা, তুমি তাড়াতাড়ি আমার জন্য ছাতা, রেনকোটটা নিয়ে চলে এসো। আমার এই ইম্পর্টেন্ট ডকুমেন্টের ফাইলটা আমি কিছুতেই ভিজতে দিতে পারবো না, তুমি দেরি করো না প্লিজ, আমাকে বাড়ি থেকে আবার একটা মিটিংয়ে বসতে হবে। কিন্তু রজত, আমি তো এখন যেতে পারবো না। আসলে আমার কোমরে ভীষণ চোট লেগেছে, আমি তো ঠিকমতো হাঁটতেই পারছি না। আমি কি করে তোমার জন্য রেনকোট আর ছাতা দিয়ে আসবো? তুমি একটু কষ্ট করে গাড়ি ভাড়া করে চলে এসো না। দীপশিখার কথা শুনে রজত রাগ করে ফোন কেটে দেয়। এত বৃষ্টির মধ্যে রজত কোনোভাবেই গাড়ি খুঁজে পায় না। তাকে বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরতে হয়। বাড়িতে ফিরেই রজত দীপশিখাকে ভীষণই বকাবকি করে, যা দেখে চিত্রা এবং মালতী দেবী খুবই আনন্দ পায়। এই তো ছেলে বড় হয়ে গেছে দেখছি, এভাবেই বউকে শাসন করবি। আমরা আজ আছি কাল নেই, এই তো 1 সপ্তাহের জন্য বেড়াতে এসেছি,
তোর বউকে যদি দুটো কথা বলি, তোর বউ তো আমাদের উল্টোপাল্টা কথা শুনিয়ে দেবে, এই ভেবে কিছু বলি না। এতদিন বাদে এলাম, তোর বউকে বললাম একটু ইলিশ বিরিয়ানি বানাতে, তাও বানিয়ে দিতে পারলো না। সারাদিন কি করো দীপশিখা? সংসারের কাজটুকুও তো তোমার দ্বারা হচ্ছে না। আমাদের বাড়িতে অতিথি এসেছে, তাদেরকে ঠিকমতো আপ্যায়নও করতে পারছো না, আবার আমার কোনো কাজে আমাকে হেল্পও করতে পারছো না। তুমি তাহলে করছোটা কি? রজত দীপশিখাকে ভীষণই বকাবকি করলে দীপশিখা একেবারে চুপ করে থাকে, কারণ মালতী দেবী যে রজতের রাগে ঘি ঢালার চেষ্টা করছে সেটা দীপশিখা খুব ভালো মতোই বুঝতে পারে। এভাবে মালতী দেবী এবং তার মেয়ে চিত্রা দুজনে মিলে দীপশিখাকে বড্ড বিরক্ত করে। প্রত্যেকদিন গাদা গাদা রান্নাবান্না তো আছেই, তার সাথে মা মেয়ে প্রত্যেকদিন উঠানে জলে ধেই ধেই করে নেচে ঘরে উঠে ঘর নোংরা করে। পিসিমা, আপনি এসব কি করছেন? ওই উঠানের নোংরা কাদা জলে পা দিয়ে সেই পানিয়ে ঘরে এসেছেন? আমি সকাল থেকে 2 বার ঘর মুছেছি, আর কতবার ঘর মুছবো বলুন তো? আপনি কি এখনো ছোট আছেন যে বৃষ্টির জলে এভাবে নাচানাচি করছেন? বৌদি, তোমার বৌমার মুখে তো কথা কম নয়। আমি যখন বিয়ের আগে বাপের বাড়িতে থাকতাম, তখন প্রত্যেকদিন বর্ষাকালে ওই উঠানে ধেই ধেই করে নাচতাম। আজকে অনেকদিন বাদে বাপের বাড়িতে এসে একটু নাচতে ইচ্ছা হয়েছে, তাই বলে তোমার বৌমা আমাকে কত কথাই না শুনিয়ে দিল। বাড়ির মেয়েরা বিয়ে হলে পর হয়ে যায় শুনেছি, কিন্তু তাই বলে এত বাজে ব্যবহার করবে? বৌদি, তুমি এমন ভাব করছো যেন এটা তোমার বাপের বাড়ি। ভুলে যেও না, এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি। আমার মাকে কিছু বলার আগে 2 বার ভেবে দেখবে যে এটা আসলে আমার মায়ের বাপের বাড়ি। আমরা আজকে নিজেদের ভাগের সম্পত্তি তোমাদেরকে ছেড়ে দিয়েছি বলে এই বাড়িটাতে তোমরা থাকতে পারছো। আমরা যদি এখন নিজেদের ভাগ নিয়ে নিই, তোমাদেরকে লাথি মেরে তাড়াতে আমাদের কিন্তু 2 মিনিটও সময় লাগবে না। চিত্রা এরকম কথা বললে দীপশিখা আর কিছু বলতে পারে না, কারণ সত্যি মালতী দেবী নিজের ভাগ ছেড়ে দেয়। আর আজকে ননদের মুখে এরকম কথা শুনি সরোজিনী দেবীও মনে মনে খুব রেগে যায়, কিন্তু সে কিছু বলতে পারে না। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি ওসব বাদ দাও, যাও নিজের কাজে যাও। তোমার পিসিমাকে ঠিক সময় মতো খেতে দিতে হবে, ওনার তো বয়স হয়েছে। অত কথা ধরলে আর চলবে না, আমি না হয় ঘরটা মুছে দিচ্ছি। এই বলে সরোজিনী দেবী নিজেই ঘর মুছতে শুরু করে। এতে করে মালতী দেবী এবং চিত্রা বেশ ভালো মতো আশকারা পেয়ে যায়। তারা 1 সপ্তাহ থাকবো বলতে বলতে 1 সপ্তাহ অনেক দিন আগেই পেরিয়ে যায়, কিন্তু তারা কিছুতেই নিজেদের বাড়িতে আর ফিরতে চায় না, যা দেখে দীপশিখা মনে মনে খুবই অসন্তুষ্ট হয়। বৌমা শুনছো, একটু পা টিপে দাও না। এই বর্ষাকালে আমার না প্রচন্ড পা ব্যথা করে, সাথে আমার সর্দিও লেগেছে। আমি ওই বাটিটাই কফ ফেলে রেখেছি, তুমি একটু এই কফটা ফেলে দিয়ে এসো। বুঝতেই পারছো আমি বয়স্ক মানুষ, এরকম বর্ষাকালে খুব সর্দি হয়। পিসিমা, আপনার চোখের সামনেই তো বেসিন আছে, কিন্তু তারপরও আপনি এখানে কফ ফেলে রেখেছেন। আপনি তো দেখছেন আমি সংসারের এত কাজকর্ম করছি, আপনাদের ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছি, কিন্তু তা সত্ত্বেও আপনারা। বাবা, পিসি শাশুড়ি মায়ের কফ ফেলতে হবে বলে তোমাকে এত কথা বলতে হচ্ছে? তোমার নিজের শাশুড়ি বুড়ো হলে তুমি কি তাকে দেখবে না? বলি, বিয়ের সময় তো আমার মায়ের কাছ থেকে ভালোই সোনার নেকলেসটা নিয়েছিলে, তখন একবারও মনে পড়েনি যে পিসি শাশুড়ি মায়ের সেবা করাটা উচিত? চিত্রা এভাবে আবার দীপশিখাকে অপমান করে। দীপশিখা এতে করে মনে মনে প্রচন্ড পরিমাণে রেগে যায়, কিন্তু সে খুব ভালোভাবেই জানে সে যদি এইসব ব্যাপার নিয়ে চিত্রার সঙ্গে ঝগড়া করে তাহলে ঝগড়া আরো বাড়বে। 1 সপ্তাহ করে 1 মাস পেরিয়ে গেল, এদিকে এদের তো যাওয়ার নাম নেই। আমাকে দেখছি এদেরকে এবার ঝাঁটিয়ে বিদায় করতে হবে, না হলে হবে না। দীপশিখা এবার মনে মনে একটা ফোন দিয়ে আঁটতে শুরু করে যে কি করে মালতী দেবীদের সেখান থেকে ভাগানো যায়, কিন্তু মালতী দেবী এবং তার মেয়ে সেখান থেকে যাওয়ার কোনো নাম করে না। বৌদি, তোমরা কি ওই একই জারের জল খাও? সেই কবেকার পুরানো জল। বাবা, আমার তো এই জলটা খেয়েই কেমন লাগছে, জলটা আবার এক্সপায়ার হয়ে যায়নি তো? আমরা তো অনেক দামি জল খাই, এই সমস্ত চিপ জলে আমাদের কিছুতেই বিশ্বাস হয় না। হ্যাঁ, ওই বাসি জল খেয়েই আমার কেমন যেন লাগছে বলে মনে হচ্ছে। বৌমা, তুমি আমাকে একটা কোথাও থেকে টাটকা ভালো জল এনে দাও। আমরা অবশ্য 1000 টাকা দামের জল খাই, তোমরা তো এত টাকা এফোর্ড করতে পারবে না, অন্তত টাটকা জলটাই এনে দাও। হ্যাঁ পিসিমা, আপনি ঠিকই বলেছেন, আসলে আমাদের এখানে তো এত দামি জল পাওয়া যায় না, তাছাড়া আমরা এত দামি জল খাইও না, আপনাদের জন্য এরকম জল কিনে রাখা হয়েছে।
তবে আমাদের পাড়ায় টাইম কলে একদম টাটকা পরিশুদ্ধ জল আসে। আমি না হয় ওই জল আপনাদের এনে দেব। ও মাই গড, না না, আমি ওই টাইম কলের জল খেতে পারবো না, আমার ভীষণ গন্ধ লাগে। তুমি একটা কাজ করো, আমাদের জন্য সুপারমার্কেট থেকে বেশি দামের মিনারেল ওয়াটার নিয়ে এসো। আমি আসলে এই সমস্ত আজে বাজে জল খেতে পারবো না, আমার অ্যালার্জির সমস্যা আছে। চিত্রার কথা শুনে দীপশিখা ভীষণই রেগে যায়, কিন্তু সে মুখে কিছু বলে না। সে চুপচাপ শহরের বড় সুপারমার্কেট থেকে 500 টাকা দিয়ে দুটো দামি জলের বোতল কিনে নিয়ে আসে। সেই জলটা চিত্রা যেই না মুখে দেয় তখনই ওয়াক থু, এটা কিসের জল? এই জলটা এত বাজে খেতে কেন? বৌদি, তুমি আমাকে কিসের জল দিয়েছো? এই জলটা কোন ব্র্যান্ডের? আমি তো এই ব্র্যান্ডেরই জল খাই, কিন্তু কখনো তো এই জলটার টেস্ট এরকম পাইনি। দেখো, বর্ষাকাল তো, সব জায়গাতেই আমাদের এখানে বর্ষাকালে একটু বেশি কষ্ট হয়। এখানকার জল আবহাওয়াটা এতটাই খারাপ হয়ে যায় যে তোমাদের ব্র্যান্ডের জল খেতেও খারাপ লাগছে। তাই আমার মনে হয় তোমাদের বাড়ি চলে যাওয়া উচিত। আরে না না বৌমা, এখন বাড়ি যাব কেন? আমরা তো 1 সপ্তাহের জন্যই এসেছি। 1 সপ্তাহ হয়ে গেলেই আমরা চলে যাব। চিত্রার মনে হয় ওই বাজে জল খেয়ে মুখের স্বাদটাই বিগড়ে গেছে। ও কদিন ভালো জল খেলে আবার ঠিক হয়ে যাবে। এই শুনে দীপশিখা বড়ই বিপদে পড়ে। আসলে দীপশিখা ওই ব্র্যান্ডের জলের মধ্যে আর্সেনিক যুক্ত কলের জল মিশিয়ে দেয়, কিন্তু সেটা খাওয়ার পরও চিত্রা এবং তার মা কিছুতেই বাড়ি ফিরে যেতে রাজি হয় না। কিন্তু এরই মধ্যে একদিন হঠাৎ করে মালতী দেবী পা পিছলে পড়ে গিয়ে তার পা ভেঙে যায়। তার এরকম অবস্থা দেখে সঙ্গে সঙ্গে বাড়িতে ডাক্তার ডাকা হয়। পিসিমা, আপনার ছেলে বিকাশ কিন্তু কয়েকদিন আগে আমাকে ফোন করেছিল। বিকাশ আমাকে বলল ও কয়েকদিনের মধ্যেই আপনাকে নিতে আসবে। আসলে মালতী দেবীর পা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই দীপশিখা বিকাশকে ফোন করে সব কথা জানিয়ে দেয়। তাই বিকাশ সেদিনই সেখানে চলে আসে। কি ব্যাপার মা, তোমাদের তো অনেক আগেই বাড়ি চলে যাওয়ার কথা। তোমাকে আগেই বারণ করেছিলাম এই গ্রামে বর্ষার মধ্যে এসো না, চারিদিকে কাদা স্লিপ। সেই তুমি আমার কথা অমান্য করে এখানে থাকলে, এবার 3 মাস বেড রেস্টে থাকো। না না, সত্যিই দেখছি বর্ষাকালে এসে ভুল করে ফেলেছি। তুই বাবা আমাকে বাড়িতে নিয়ে চল, আমি আর এখানে থাকতে পারছি না। ভেবেছিলাম 1 সপ্তাহ থাকবো, কিন্তু না না, আর সম্ভব হবে না। বিকাশ সেদিনই তার মা এবং বোনকে নিয়ে বাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে বিকাশ আর কখনো তার মাকে দীপশিখাদের গ্রামের বাড়িতে যেতে দেয় না। জগৎবল্লভপুরের শৈলেন কাজের খোঁজে চণ্ডীপুরে এসেছিল। শৈলেন ছিল খুবই দরিদ্র অনাথ একটি ছেলে। এতদিন অনুন্নত গ্রামে থেকে সে যেমন তেমন করে বেঁচেছিল। দুবেলা অন্ন জোগানোটাই তার পক্ষে কষ্টকর হয়ে পড়েছিল। তাই সে কাজের আশায় অথবা নতুন করে বাঁচার জন্যই শহরের পথে পাড়ি দিয়েছিল। তার শরীরে শক্তি এবং মাথায় বুদ্ধি থাকা সত্ত্বেও তাকে কেউই কাজে রাখতে রাজি হচ্ছিল না। দেখো বাবু, কাজ তো অনেকই আছে, কিন্তু তোমার উপরে আমার ভরসা হচ্ছে না। গরিবরা অভাবে স্বভাব নষ্ট করে ফেলে, তা তুমি স্বভাব নষ্ট করবে না তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? হ্যাঁ, একটা জিনিস, তুমি যদি কাউকে গ্যারান্টি আনতে পারো তাহলেই তুমি কাজ পাবে। বাবু, দয়া করে আমাকে একটা সুযোগ দিন, না হলে আমি খেতেই পাবো না, আমি শুকিয়ে মারা যাব। সেদিন শৈলেনের কান্না সকলে দেখেও না দেখারই ভান করেছিল। তার ছেঁড়া পোশাক, ক্ষুধার্ত চেহারা ও উস্কো খুস্কো চুলে যেন সেদিন তার কাল হয়ে দাঁড়িয়েছিল। পেটের জ্বালায় সে কয়েকদিন নোংরা আবর্জনা থেকেও খাবার কুড়িয়ে খেতে বাধ্য হয়েছিল। এমনই একদিন, না, এভাবে চললে হবে না, আমাকে কিছু তো একটা করতেই হবে, না হলে এভাবে কদিনই বা চলবে, শেষে তো একদিন আমি মারাই যাব। এই উদ্দেশ্য নিয়েই সে একটি সেলুন দোকানে যায় এবং সেখানে গিয়ে কাজের কথা বললে, দেখো বাবা, আমি তো তোমাকে তেমন কাজ দিতে পারবো না, আমার নিজেরই ছোট্ট দোকান, ভালো খরিদ্দারও হয় না। তবে তুমি যদি চাও আমার সঙ্গে থেকে আমার কাজ শিখতে পারো। এমনিতে আমার বয়স হয়ে গেছে, হয়তো আর বেশি দিন কাজ করতেও পারবো না, তা তুমি শিখে তোমার যদি ভবিষ্যতে কিছু উপকার হয় আর কি। নাপিত্রির কথা শুনে শৈলেন খুবই খুশি হয়ে যায়, কারণ এখন তার শুধুই দুবেলা খাবার জোগানোরই লক্ষ্য ছিল। তাই সে বয়স্ক সমরেশ নাপিতের কাছেই থেকে যায়। বেশ কয়েক বছর শৈলেন নাপিতের কাজ করতে থাকে। শৈলেনের নিপুণতা এবং কর্মদক্ষতা দেখে ধীরে ধীরে তার দোকান ভালোভাবে চলতে শুরু করে। ইতিমধ্যেই বয়স্ক সমরেশ বাবু একদিন পরলোক গমন করেন। তার উত্তরাধিকারী কেউ না থাকায় দোকানটি শৈলেনের নামেই হয়ে যায়। এভাবে শৈলেন মোটামুটি হলেও একটি পরিচয় পেয়ে যায়।
একদিন, দাদা, এটা শৈলেন দাস সেলুন দোকান কি? আপনিই না খবরের কাগজে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন? আমি আপনার কাছে কাজ করতে এসেছি, আমার নাম ঈশানী। শৈলেন প্রথমে ঈশানীকে দেখে অবাক হয়ে যায় এবং সে মেয়ে বলে তাকে কাজে রাখতে অস্বীকার করে। বাবু, আমাকে এভাবে বলবেন না, সকলেই মেয়ে বলে কাজ দিতে চাইছে না। আমি মেয়ে, এতে আমার কি দোষ বলুন? আমারও তো খিদে আছে, বেঁচে থাকার অধিকার আছে, আমাকে একটা সুযোগ দিন প্লিজ। ঈশানীর কথায় শৈলেনের নিজের পুরানো দিনের কথা মনে পড়ে যায়। সে হতদরিদ্র ঈশানীকে কাজে রাখার সিদ্ধান্ত নেয়। এভাবেই ঈশানী শৈলেনের সঙ্গে নাপিতের কাজ করতে থাকে। ঈশানীরও কাজের প্রতি খুবই মনোযোগ থাকায় সে কয়েকদিনের মধ্যেই নাপিতের কাজ শিখে ফেলে। তারা দুজনে মিলেই সেলুনের দোকানকে চালাতে থাকে। ধীরে ধীরে তাদের দোকান শহরের নামি দামি দোকানের তালিকায় চলে আসে। অনেক কাস্টমার তাদের দোকানে আসতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। একদিন, বাহ, আজ ঈশানীকে খুব সুন্দর দেখাচ্ছে। আজ নয়, প্রতিদিনই ভালো দেখাই, কিন্তু আমি ওকে বলতে পারি না। আজ বরং আমি ঈশানীকে মনের কথা বলেই ফেলি। বাবু, আপনি আমাকে কিছু বলবেন? আমি কখন থেকেই দেখছি আপনি আমার দিকেই তাকিয়ে আছেন। না না, মানে তেমন কিছু না, কিন্তু এখানে তুমি আমাকে আপনি আপনি করে কথা বলবে না। আমি তোমাকে আপন মনে করি। এই যা কি কথা বললাম, ওই মানে আর কি। হ্যাঁ, বলো না শৈলেন, কি বলতে যাচ্ছিলে? আমি তোমার মুখেই শুনতে চাই। তুমি এবারে লজ্জা না করে মনের কথা বলেই ফেলতে পারো। শৈলেন যে তাকে পছন্দ করত, ঈশানী সেটা আগে থেকেই জানতো। তাই সেদিন সে শৈলেনকে সম্পূর্ণ বলার সুযোগ করে দেয়। শৈলেন তার মনের কথা বলে ফেলে এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। ঈশানীও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই তাদের দুজনের বিয়ে হয়। তারা দুজনেই একে অপরকে পেয়ে খুবই খুশি ছিল। বেশ আনন্দের সঙ্গেই পরবর্তী দিনগুলো অতিবাহিত করছিল তারা। এমনই একদিন, শৈলেন, আমি একটা কথা বলবো, যদিও এটা বলা উচিত নয়, কিন্তু এখন তোমার প্রতি আমার কিসের লজ্জা? আমি বলছিলাম কি যে আমরা কয়েক বছর পর বাচ্চা নিই, তাহলে কি ভুল হবে? মানে আমি বলতে চাইছিলাম যে এখন তো আমাদের বাড়িঘর দরের তেমন পরিস্থিতি ভালো নেই, আর আমরা যদি বাড়িঘর দর তৈরি করার পর বাচ্চা নিই তাহলে তো ভালো হয়, বলো? না ঈশানী, একেবারেই না। তুমি আসলে আমার মনের কথাই বলেছো, আর এখন তোমার বয়সও কম, তাই কয়েক বছর পরই বাচ্চা নেওয়া উচিত। শৈলেন একেবারেই ঈশানীর মনের মতোই স্বামী হয়েছিল। এভাবে তারা দুজন পরবর্তী দিনগুলোতে বিভিন্ন কাজে একে অপরের মতামত নিয়েই থাকত। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে যায়। এমনই একদিন ঈশানীর খুব শরীর খারাপ করে। শৈলেন তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। কনগ্রাচুলেশন শৈলেন বাবু, আপনি বাবা হতে চলেছেন। আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা, এখন ওনার ভালোভাবে খেয়াল রাখবেন। ডাক্তারের কথা শুনে তাদের জীবনে খুশির জোয়ার নেমে আসে। নতুন অতিথির আগমনের আনন্দে তারা দুজনে মেতে ওঠে। এভাবে আনন্দ হাসি খুশিতে দেখতে দেখতে 6 মাস কেটে যায়। ঈশানী যে থেকে অন্তঃসত্ত্বা হয়েছিল, সেদিন থেকেই শৈলেন তাকে দোকানে কাজে যেতে দিত না। একদিক থেকে দেখতে গেলে ঈশানী ও শৈলেন দুজনই দুজনকে পেয়ে অনেক খুশি ছিল, কিন্তু তাদের এই খুশি বেশি দিন স্থায়ী হতে পারে না। একদিন শৈলেন সেলুন থেকে বাড়ি ফিরছিল, তখন হঠাৎই একটি ভারসাম্যবিহীন গাড়ি এসে তাকে ধাক্কা মারে। সে গুরুতরভাবে আহত হওয়ার ফলে সেখানেই মারা যায়। হে ঈশ্বর, তুমি আমার সঙ্গে এরকম কেন করলে? আগে আমাকে এত খুশি দিয়ে কেন আমাকে দুঃখের মুখে ঠেলে দিলে? আমি কি দোষ করেছিলাম? শৈলেন, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো শৈলেন। তুই চুপ কর মা, আর কাঁদিস না। যে ঈশ্বরের কাছে চলে যায় সে কখনোই আর ফিরে আসে না। তুই কাঁদিস না আর। সেদিন আশেপাশের সকলেই ঈশানীকে বিভিন্নভাবে বোঝাতে থাকে, কিন্তু ঈশানী মোটেই বুঝতে চাইছিল না। সে যেন শৈলেনের মৃত্যুকে মেনে নিতেই পারছিল না। দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। গর্ভবতী ঈশানী একটু হলেও সাধারণ অবস্থায় ফিরে আসে। মা ঈশানী, তুই আমার মেয়ের মতোই, তাই আমি তোর খারাপ চাইবো না। শৈলেন আমার ছেলের মতোই ছিল, তাই বলছি
তুই এখন অন্তঃসত্ত্বা, কয়েকদিন পরই তোর বাচ্চা হবে। তোর এখন একজনকে খুবই দরকার, তাই এভাবে সময় অপচয় না করে তুই বরং দ্বিতীয় বিয়ে করে নে। না মাসি, আমি বিয়ে করতে পারবো না। আমার জীবনে কাউকে প্রয়োজন নেই। আমি শৈলেনের স্মৃতিস্বরূপ আমার বাচ্চাকে নিয়ে জীবন কাটাতে পারবো। আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারছিস না মা? তুই যে কাজ করিস সেটা ছেলেদেরকে নিয়েই কাজ। তুই সমাজের মাঝে নিজেকে কিভাবে রক্ষা করবি, যেখানে ভণ্ড লোকেদের নজর তোর দুর্বলতার দিকেই থাকবে। এভাবেই পাশের বাড়ির মাসিমা ঈশানীকে বোঝাতে থাকে, কিন্তু ঈশানী মোটেও কিছু বুঝতে চাইছিল না। সেই শৈলেনের অনুভূতি এবং তার স্মৃতি নিয়ে দিন অতিবাহিত করতে থাকে। ঈশানী গর্ভবতী অবস্থাতেই কারোর তোয়াক্কা পরোয়া না করেই নাপিতের কাজ করতে থাকে। এমনই একদিন ও সুন্দরী, এদিকে আমার দিকে একটু দেখো। তুমি তো শুধুই তপনের চুলেই হাত দিচ্ছ, আমাদেরও চুলগুলো যে বড় বড় হয়ে গেছে, খেয়াল করো। দেখুন, আমি একটা মেয়ে, আর মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? যাব বাবা, আমি খারাপ কি বললাম? চুলি তো কাটার কথা বললাম। তা নাপিতের কাজ করছো, ওগুলো তো শুনতেই হবে, তাই না? ঈশানীকে এরকম ডবল মিনিং এর কথাবার্তা প্রায় রোজই শুনতে হতো। তাই সে একদিন একটি বুদ্ধি এঁটে ফেলে। একদিন যখন লোকেরা বাজে বাজে মন্তব্য করছিল, তখন ঈশানী বলে, দেখুন, আমার সেলুন সিসিটিভি ক্যামেরার আওতায় আছে, আর পুলিশের নজরদারিতেও আছে। এখন আপনারা আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনারাই বিপদে পড়বেন কিন্তু। ঈশানীর এরকম কথাবার্তা শুনে সকলেই ভয় পেয়ে যায় এবং তাকে আর কিছুই বলতো না। আসলে ঈশানী বুদ্ধি করে একটি নকল ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবং সকলকে সেটি দেখিয়েই ভয় দেখাতো। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। ঈশানী একটি সুন্দর ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় এবং তার নাম দেয় কুসুম। কুসুম ধীরে ধীরে বড় হতে থাকে। ঈশানী তাকে লেখাপড়া শিখিয়ে ভালোভাবেই মানুষ করতে থাকে। কয়েকদিন পর সে তার সেলুন দোকানটি মেয়েদের বিউটি পার্লারে রূপান্তরিত করে দেয়। এখন তার আর কোনোই ভয় নেই। সে নিশ্চিন্তে তার নাপিতের কাজ করেই জীবন অতিবাহিত করতে থাকে।